ট্যুর এক্সপ্রেস প্রেজেন্টস রাহিদ রানি ফেসবুক লাইভ। এবং আজকে আমার সঙ্গে খুবই খুবই পছন্দের দুজন মানুষ থাকছেন এবং থাকবেন তারা পুরো 30 কিংবা 40 মিনিট পর্যন্ত। এই সময়টা জুড়ে কথা হবে ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য স্পোর্টস নিয়ে। এবং যারা থাকছেন আমার সঙ্গে, প্রথমেই পরিচয় করে দিচ্ছি। পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই, অনেকেই জানেন, অনেকেই চেনেন, কারণ বাংলাদেশিরা যারা আছেন তারা, তাদের রক্তে মিশে আছে স্পোর্টস, তাদের রক্তে মিশে আছে ক্রিকেট। আমাদের দূত তারা, এবং তারা খবর পৌঁছে দেন। বিভিন্ন সংগ্রামের মধ্যেও তারা টিকে থাকেন এবং আমাদের কাছে টাটকা খবরটাই আগে পৌঁছে দেন। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে হুমায়ুন কবির রোজ, সময় টেলিভিশনের স্পোর্টস এর ইনচার্জ, এবং আমি খুবই গ্ল্যাড তাকে পেয়েছি। এবং একটু পরে আমার সঙ্গে জয়েন করবেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পোর্টস জার্নালিস্ট মাছাউল ইসলাম মিথুন। হুমায়ুন কবির রোজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ রনি আপনাকে। আচ্ছা, আমাদের সঙ্গে জয়েন করেছেন মাছাউল ইসলাম মিথুন, জয়েন করেছেন। মাছাউল ইসলাম মিথুন, আপনাকে স্বাগত। আমি একটু দেরি করে ফেলেছি। আমি অসংখ্য মানে অনেক কিভাবে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ হচ্ছে আমার আরো আগে আসা উচিত ছিল। বা আমি একটু বাইরে, হয়তো দেখতে পাচ্ছেন আপনারা দুজন, সাথে যারা আমাদের সাথে আছে তারা হয়তো দেখতে পাচ্ছে, কারণ একটা কাজ ছিল আমার, একটু বেরোতে হয়েছিল। বাট আমি অবশ্যই খুবই লাকি এবং খুবই ভালো লাগছে যে জয়েন করতে পেরেছি এই দুজন গুণী মানুষের সাথে। আপনারা জানেন যে আমি প্রায় একটা মাস ইন্ডিয়াতে স্পোর্টস টক উইথ স্টার করেছিলাম মাছাউল ইসলাম মিথুনের সঙ্গে, এবং সত্যিকার অর্থে তিনি একজন স্টার। ফিটনেসের দিক থেকে অসম্ভব ক্রেজি, এবং তিনি প্রচন্ড পরিশ্রমী একজন মানুষ। হয়তো তিনি হয়তো যিনি যার কাছ থেকে ক্রিস্টিয়ানো রোনালদো টিপস নিয়ে থাকেন, হ্যাঁ, ফুটবল, জিম, লাইফস্টাইল, এভরিথিং, তিনি হচ্ছেন মাঝহারুল ইসলাম মিথুন, ঠিক না মিথুন? নিশ্চয়ই। এবং তিনি ক্রীড়া সাংবাদিকতার মধ্যে যারা আছেন এবং ক্রীড়া সাংবাদিক যারা করেন, সাংবাদিকতা যারা করেন, তারা নিশ্চয়ই আইডল মানবেন ফিটনেসের দিক থেকে, এবং অনেকেই তার কাছ থেকে টিপস নিয়ে থাকেন, তার পরিচিত অঙ্গনের অনেকেই। আমি নিশ্চিত তিনি হয়তো সাইক্লিং করছিলেন কিংবা জিম করছিলেন কিংবা কোন একটা কাজ করছিলেন, এবং এখন তিনি হয়তো ঢাকা ইউনিভার্সিটির আশপাশে আছেন। আমি শুরু করতে চাই আড্ডা গল্প। আমি শুরু করতে চাই হুমায়ুন কবির রোজ আপনাকে দিয়ে। ক্রিকেট ফিরছে, এবং ফিরলো তো ক্রিকেট অনেক আগে থেকেই ফিরছে, টেস্ট ম্যাচ দিয়ে ফিরলো, কিন্তু আমাদের ক্রিকেট ফিরছে, মানে খুব আপন করে বলতে চাই বাংলাদেশের ক্রিকেট ফিরতে যাচ্ছে। প্লেয়াররা অনুশীলন করছে ব্যক্তিগতভাবে, নারী ক্রিকেটাররা অনুশীলন করছে, এবং আমাদের শিডিউল একদম পাক্কা হয়ে গেছে। আমরা যাচ্ছি শ্রীলঙ্কায়, এবং সাকিব ফিরবেন কি ফিরবেন না সেটা নিয়েও গুঞ্জন রয়েছে, আলোচনা হচ্ছে। আপনার কাছ থেকে জানতে চাই, কোনটা জানতে চান? ক্রিকেট ফিরছে সেটা বলবো? দুটোই। আচ্ছা রনি, প্রথমে ধন্যবাদ। মিথুন, তোমাকেও ধন্যবাদ, তুমি জয়েন করেছো তোমার এত ব্যস্ততার মাঝে। আচ্ছা যাই হোক, ক্রিকেট ফিরছে অবশেষে। আসলে গতকাল বা পরশু আমাদের বাংলাদেশ ক্রিকেট দলে একটা রূপরেখা চূড়ান্ত হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে। এর আগে কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, অন্যান্য দেশ এবং ইভেন আপনার অস্ট্রেলিয়াও কিন্তু নিশ্চিত করেছে তারা কোন সময় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। আইপিএল ও শুরু হয়ে গেছে, অর্থাৎ ইন্ডিয়ার ও একরকম আসলে নিশ্চিত হয়ে গিয়েছিল আসলে ক্রিকেট কোন প্রক্রিয়ায় তারা ফিরে ডিসেম্বরে কিভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে সেটাও নিশ্চিত হয়ে গেছে। বাংলাদেশ ফিরছে। আমাদের এখানে যেভাবে কোভিড ডে বাই ডে যেভাবে ইনক্রিজ করছিল, আসলে একটা সংশয়ের মধ্যেই ছিল, সিদ্ধান্তহীনতায় সবাই ভুগছিল, এটাই স্বাভাবিক। কিন্তু অবশেষে এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, এটাকে বাস্তবতাটাকে মেনে আসলে জীবন তো থেমে থাকে না, ক্রিকেটটা ফেরাতেই হলো। প্রায় 6 মাসের কাছাকাছি বলতে হবে আসলে সবকিছু মিলে। ক্রিকেট একটু বোর্ড একটু ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলেও অবশেষে বাংলাদেশে ক্রিকেট ফিরছে। তবে এখানে আমার কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি শুনেছি অ্যাজ এ ক্রিকেট রিপোর্টার বাংলাদেশের সম্ভবত 10-12 দিনের আসলে প্র্যাকটিস করে দলীয় অনুশীলন করে দেন বাংলাদেশ লঙ্কায় পাড়ি দিবেন। ওখানে হয়তো 2-3 সপ্তাহ ক্যাম্প করবে, এইচপি দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না আসলে এটা খুব সাফিসিয়েন্ট, পর্যাপ্ত আসলে অনুশীলনের জন্য। কারণ আপনি জানেন, মিথুনও বুঝতে পারছো,
রনি, আমরা যেটা বুঝি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আহ, প্রত্যেক মাসেও যদি সূচি থাকে, তারপরে ক্রিকেটারের একটা ফিটনেস এর ব্যাপার আছে, যেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়েছে যে আসলে 10-12 দিন না, যখন আমি বাস্তবতা মেনেই নিয়েছি, তাহলে একজন দুইজন ব্যক্তিগত এইভাবে না নিয়ে নাচতে নেমে আসলে ঘুরটা দিয়ে তো লাভ নেই। আমার কাছে মনে হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমার কোভিড টেস্টের যে প্রক্রিয়া, তার আগে দলকে আইসোলেশনে রেখে কোভিড টেস্টটা করে দেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দলীয় ভাবে আপনার অনুশীলন মানে ক্যাম্প করা দরকার, যেটা হচ্ছে বিট টেস্ট থাকবে, রানিং থাকবে, চিন থাকবে, কার ফিটনেস কতটুকু, মানে এখান থেকে কোভিড টেস্ট তো অবশ্যই, পাশাপাশি ফিটনেস ম্যাচ ফিটটা এখান থেকে আমি নিশ্চিত করে যাই। এখান থেকে ম্যাচ ফিট নিয়েই তারপরে লঙ্কায় গিয়ে ওই দেশে কন্ডিশন বলেন বা সবকিছু বলেন মানিয়ে নিয়ে ওখানে প্রস্তুতি ম্যাচ খেলে এসপি দলের সাথে বা স্থানীয় লঙ্কান দলগুলোর সাথে। কিন্তু আমার কাছে মনে হয় বোর্ড যেটা ভাবছে 10 দিন 12 দিন এখানে দলীয় অনুশীলন করবে, আমার কাছে সঠিক মনে হচ্ছে না। আর সাকিবের যেটা কথা বললেন সেটা হচ্ছে আসলে এটা ধোঁয়াশা করার কিছু নেই। সাকিবের মতন ক্রিকেটারকে যে কোনো দেশ, যে কোনো দল চোখ বন্ধ করে, আর সাকিবের মতন প্রফেশনাল ক্রিকেটারকে আসলে চোখ বন্ধ করে পেতে চাইবে। সাকিব ফিরছে এটা নিয়ে আমার কাছে কোনো দ্বিধা নেই। বরঞ্চ বোর্ড এখানে দূরদর্শিতা পরিচয় দিয়েছে 24 তারিখে প্রথম টেস্ট, আসলে তারপরের টেস্টেই হয়তো আমরা সাকিবকে দেখতে পারি। আর সাকিবও তার গোল ঠিক করেছে কিভাবে নিজেকে প্রিপেয়ার করে প্রস্তুত করবে। সবকিছু মনে হচ্ছে যে সাকিবের ফেরাটা নিয়ে এত আসলে গল্পের কিছু নাই, আমার কাছে খুব সহজ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মাঝারুল ইসলাম মিথুন, আপনার নিশ্চয়ই যোগ করার অনেক কিছু আছে, এবং আপনি কিভাবে দেখছেন এই যে ব্যক্তিগতভাবে অনুশীলন করছে 2 ঘন্টা একজন, তার ঠিক পরে 2 ঘন্টা বা 1 ঘন্টা একজন, এখনো দল হয়ে ওঠেনি, হয়তোবা ভয় কাজ করছে, কারণ বাংলাদেশ ফুটবল দলে দেখতে পেলাম আমরা 24 জন, কর্নার টেস্ট করলো 18 জন, তারপরে অবশ্য 7 জন, একরকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, বিসিবি ভয় পাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? এবং সাকিবের ফিটনেস ইস্যু তো রয়েছেই, তিনি এখনো ক্রিকেট ফেরেননি, আমরা যেটুকু দেখলাম ছবিতে তিনি মুটিয়ে গেছেন। ফিটনেসের তো একটা ব্যাপার রয়েছে, ইন্টারন্যাশনাল ম্যাচ লেভেল, যেটা হুমায়ুন কবির রোজ বলছিলেন, আপনি যদি যোগ করেন। আহ, আমি দেখেন এখানে আমি আমি পার্সোনালি আমি হ্যাপি যে বাংলাদেশ দল কোনো একটা দেশ ট্যুর করতে যাচ্ছে। এটাতে অনেক প্রসেসে আপনার সমস্যা মনে হবে যদি আপনি সমস্যা দেখেন। একটা বিষয় কি, আপনি যখন দেখবেন যে একটা বিষয় নেগেটিভ সেন্সে দেখবেন, তখন আপনি অনেক কিছু নেগেটিভ পেয়ে যাবেন। যেমন রোজ ভাই বললেন যে হয়তোবা দলীয় একটা ক্যাম্প শুরু করা উচিত, সেটা আমিও বিলিভ করি। বাট এখানে একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, একটা বিষয় সেটা হচ্ছে যে দলীয় ক্যাম্প শুরু করার পর যদি কোনো বড় ঘটনা ঘটে, তখন আপনি নিজে নিউজ করবেন কেন হয়তোবা ওই প্রক্রিয়াগুলো মানা হলো না। আমি বলছি যে সব বিষয়ের কিন্তু একটা যৌক্তিকতা আছে। আপনি দেখেন প্রত্যেকটা বিষয়ে আপনি নেগেটিভ, ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিক পেয়ে যাবেন। আপনি ধরেন সাকিবকে ব্যাক করানো হলেও সাকিবকে ম্যাচ খেলানো হবে না, এখানে আপনি দুই ভাগে বিভক্ত হতে পারেন। সাকিব যদি 1 তারিখে শেষ হয় পরে টেস্ট খেলতে পারবে, কিন্তু আবার আপনি এটাও বলতে পারেন যে তার ফিটনেসটা কেমন হয়, সে কেন হঠাৎ করে এসে টেস্ট খেলবে, এটা একটা বিষয় থাকে। আপনি যদি বলেন কেন এখন টেস্ট করে কেন আমরা এখন ক্যাম্প করছি না, এটা আপনি কোশ্চেন করতে পারেন। আর কোশ্চেন করতে পারেন যে টেস্ট করার পর যদি কোভিড ধরা পড়ে, যদি 4 জন ক্রিকেটার আক্রান্ত হন, তখন আপনি বলবেন যে কেন বিসিবি আরো পরে গেল না, বা ভারত শুরু করছে না, অন্য দেশ শুরু করছে না, তাহলে কেন আপনি বললেন? আমি জাস্ট বলছি যে প্রত্যেকটা ইস্যু আপনি যে কোনো দুই ভাবে হ্যান্ডেল করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আমি পার্সোনালি বিলিভ করি যে কোনো একদিকে আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। কারণ এই এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাতে আপনাকে স্যাক্রিফাইস করে এগোতে হবে। কারণ প্রথম সিরিজে আপনার অনেক ভুল হবে। আফটার কোভিড আপনি যখন শুরু করতে যাচ্ছেন, প্রথম সিরিজে আপনাকে ভুল করতে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, কিছু কিছু জিনিস আর ভুল হতে পারে। কারণ আপনি এই সিচুয়েশনের সাথে কখনো এর আগে ম্যাচ করেননি, এই সিচুয়েশনটা আপনি ফেস করেননি। কখন কি করতে হবে, হোটেল থেকে কখন বেরোতে হবে, হোটেলে আপনি থাকতে পারবেন কিনা, হোটেল থাকলে কি হবে, হোটেল নামতে পারবো কিনা, প্র্যাকটিস করতে পারবো কিনা, অনেক ইস্যু আছে এর মধ্যে, যেগুলো আপনাকে চলতে হবে। অথবা আপনি প্রথম টেস্টে দেখেছেন যখন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ খেলা হয়েছে, যে বলে লালা লাগানো যাবে না, আপনি কোনোভাবেই থুতু ইউজ করতে পারবেন না, তাও কিন্তু এন্ডারসন থুতু ইউজ করেছেন, ঘাম ইউজ করেছেন। এটা কিন্তু হয়ে গেছে, এটা ন্যাচারাল প্রসেস। এখন সৌম্যরা যখন হোটেলে উঠবেন, যখন একাডেমি থাকবেন, হঠাৎ করে যে মনে হবে না যে আমি বাইরে থেকে একটু আচ্ছা চিপস নিয়ে আসি। মিথুন, তোমার সাথে আমি একটু অ্যাড করি, তোমার কথাটা অবশ্যই যুক্তি আছে। আজকে হচ্ছে আগস্টের 14 তারিখ, ধরো 15 তারিখ। আমি যদি যে প্রক্রিয়াটা আসলে মহামারীর সম্পর্কে এখন আমরা কম বেশি সবাই বেশ ভালো স্টাডি করে ফেলেছি। আর যখন এরকম একটা প্রফেশনাল দল যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে আফটার 5 and 6 মান্থ পর,
তখন তারা তোমার থেকে আরো বেশি চিন্তা ভাবনা করছে। এখন আগস্টের 15 তারিখ আর 15 দিন হাতে আছে। ক্রিকেটারদের কোভিড টেস্ট করার আগে কি করবে, নর্মালি তাদের ব্যক্তিগতভাবে টেস্ট করাতে বলবে, ঠিক না? তারপরে আইসোলেশনের একটা ব্যাপার আছে, তা হাতে কি সময় আছে? এখন এই প্রক্রিয়াটাও কিন্তু সম্পাদন করতে আসলে 1-1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়তো ক্ষেত্র বিশেষে ব্যাপার। এখানে সবাই যে একেবারে নেগেটিভ আসবে এমন নিশ্চয়তা নেই, একেবারে সবাই যে পজিটিভ আসবে এটাও বলছি না। আহ, আহ, দুই একটা নেগেটিভ পজিটিভ খবর আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার লজিকটা হচ্ছে, যেহেতু আমি এতদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি, তখন আমার সর্বোচ্চ মানে আমার আমার সর্বোচ্চ যে প্রিপারেশনটা সেটা দেশের মাটি থেকে হওয়া উচিত। এই জায়গায় আমি একমত, কারণ রোজ ভাই, আহ, রোজ ভাই, হ্যাঁ, রাইট, এটা আমি বিলিভ করি। দেখেন, কথা হচ্ছে যে বাংলাদেশ ফুটবল দল যেমন কেউই জানে না তারা আক্রান্ত হয়েছেন, কিন্তু আক্রান্ত হয়েছে। যেমন আপনি যদি দেখেন পাকিস্তান দল কিন্তু তাদের ঘরে মাঠে প্রিপারেশনই নেয়নি। তারা এই ঘরে মাঠে কিন্তু নামতেই পারেনি, সেভাবে প্রিপারেশন ম্যাচ খেলা বা প্রিপারেশন করা পারেনি। তো আমি এখানেও এটা আমার বলছি, একটু ইয়ে আছে মিথুন। আমি রোজ ভাই, পাকিস্তান কিন্তু আমি এই জন্য বলছি যে পাকিস্তান সুপার লিগ শুরু হচ্ছিল ওদের দেশে, তখন তারা প্র্যাকটিসের মধ্যেই ছিল। তারপরও না একটা খেলা যখন অফ করে দিল, তারপর তারা কিন্তু একটা খেলার মধ্যেই ছিল, এবং তারা কিন্তু কোভিড টেস্টের আগেও বিভিন্ন জায়গায়, পেশোয়ারে আমি যতটুকু জানি, করাচিতে জানি, আমরা আলোচনা করতেছি বিষয়টা, সব জায়গাতে, লাহোরে, রাওয়ালপিন্ডিতে ক্রিকেটাররা কিন্তু লম্বা সময় ধরে তারা রানিং, জিমিং সবকিছুর মধ্যে ছিল, এবং নেটে ব্যক্তিগতভাবে অনুশীলন করেছে। পাকিস্তানের যে ক্রীড়া সাংবাদিক গুলো আছে তার সাথে আমার মোটামুটি যোগাযোগ হয়। আমি কিন্তু তোমার সাথে একমত, কিন্তু আমার কথাটা হচ্ছে, আমার হাতে সময় নেই। মহামারীর পার্সপেক্টিভে আমার হাতে সময় নেই। প্রক্রিয়াটা এখন থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি শুরু করা হয়, সেটা হলো বেস্ট পলিসি। এই জন্য যে আমার নেগেটিভ পজিটিভ অনেক কিছু আসবে, আমাকে এখানে 100% না হোক, অ্যাটলিস্ট 70 থেকে 80% আমার ক্রিকেটারকে ম্যাচ ফিটের জন্য তৈরি করতে হবে। কারণ তুমিও শ্রীলঙ্কায় গেছো, আমিও শ্রীলঙ্কায় গেছি, ওখানকার ওয়েদার আমাদের ওয়েদার থেকে পার্থক্য। সূর্যের তাপটা শরীরে খুব বেশি সরাসরি লাগে। আচ্ছা, ক্রিকেটাররা প্রফেশনাল মানায় নিতে পারবে হয়তো, কিন্তু তারপরও একটা সময় ব্যাপার আছে, একটা আতঙ্ক মানসিক ভাবে কাজ করবে। সেই জন্য এখান থেকে আমি যদি 80% মানুষ শারীরিকভাবে ফিট হয়ে যায়, সেক্ষেত্রে ওখানে যদি আমি আরো 20-22 দিন বা 25 দিন সময় পাই, তাহলে আমি মানসিকভাবে আরো স্ট্রং থাকবো, আমার ম্যাচ ফিট আরো থাকবে। কারণ এইচপি দল যাচ্ছে, এইচপি দলের সাথে খেলার সাথে সাথে কিন্তু আমরা শ্রীলঙ্কা একটা দলের সাথে আমরা 3 দিনের ম্যাচ খেলা একটা কথা আছে। আমি ওই জায়গাতে বলছি। না, তুমি ঠিক কি আছে। বলবা আমার এই লজিকের সাথে? তুমি কি একমত? না, আপনি ঠিক বলেছেন যে প্রসেস গুলো এখনই শুরু করা উচিত, যেগুলো হচ্ছে কোভিড নিয়ে যে প্রসেস গুলো, সেটাতে আমিও একমত। তবে প্র্যাকটিসের যে বিষয়টা বলা হচ্ছে বা অনুশীলন বলছেন, সেখানে যদি একটু এদিক ওদিক হয়, আমি ভাববো যে আসলে এটা প্রথম সিরিজ হিসেবে এটা টেস্ট সিরিজ, মানে টেস্ট ম্যাচ এবং কোভিড টেস্ট। সো আমি এইভাবেই দেখছি যে এই দুটো বিষয়কে আপনি এভাবে নিতে হবে যে খেলাটা শুরু হোক। এটা মাঠের টাইমে আলাদা রাখছি। আপনি যেটা বলছেন যে অবশ্যই টেস্ট করানো, কোভিড নিয়ে সতর্কতা, আগে আগে টেস্ট করে পজিটিভ নেগেটিভ নিয়ে আসা, এটা আমি একমত যে এটা আসলে খুব দ্রুত শুরু করা উচিত। আর হয়তোবা বোর্ড সেভাবেই এগিয়ে যাবে, দেখা যাক যে কতদূর কি করা যায় সামনে। আমি একটু ফুটবল প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশের ফুটবল মানে কাজী সালাউদ্দিন এবং তার অনিয়ম, অনিয়ন্ত্রিত সবকিছু, এবং সেটা প্রকাশ পেল ফুটবলের, সেটা প্রকাশ পেল 24 জন প্রথম দিকে করোনা টেস্ট করলেন, তার মধ্যে 18 জন, এবং কোচ তিনিও আক্রান্ত হলেন। খুবই অদ্ভুত। এবং এটা কিন্তু বড় একটা ধাক্কা দিয়েছে পুরো স্পোর্টস অঙ্গনে, ক্রীড়াঙ্গনে একটা ধাক্কা দিয়েছে। কি করে সম্ভব, মানে 24 জনের মধ্যে 18 জন, এটা তো সাধারণ মানুষও তারা নন, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে থাকেন। এটা যে ফুটবলের যারা নিয়ন্ত্রণ করেন তাদের একটা উদাসীনতা, একই সঙ্গে ক্ষমতার একটা লোভ তো রয়েছেই, বরাবরই লোভ ছিল কাজী সালাউদ্দিনের। আমি একটু জানতে চাই হুমায়ুন কবির রোজ আপনার কাছ থেকে, ফুটবলে তো অশনি সংকেত, এবং অক্টোবর নভেম্বরে সেটা পিছিয়ে গেল, আগামী বছরে সেটা হচ্ছে, এবং ফুটবলারদের মাঠেও তো ফেরা হচ্ছে না। ক্যাম্প ছিল সারা রিসোর্টে, এটা গাজীপুর, সেখান থেকে চলে আসলো। খুবই ভয়ঙ্কর অবস্থা ফুটবলে, যদি একটু বলেন। আপনি রনি প্রথমে যেটা বললেন যে আসলে ক্রীড়াঙ্গনে ধাক্কা, আসলে শুধু বাংলাদেশের ক্রীড়াঙ্গনে না, সারা বিশ্বের ক্রীড়াঙ্গনে বড় মেসেজ, বড় বার্তা ছিল। আমি 24 জনকে টেস্ট করিয়েছি, এখানে 18 জনই আপনার কোভিড পজিটিভ। আমার যদি ভুল না হয়, সারা বিশ্বে প্রথম যখন ফুটবল ফেরে সেটা হলো জার্মান বুন্দেসলিগায়। বরুসিয়া ডর্টমুন্ড আর যে দলের খেলাটা ছিল, তারা যে প্রক্রিয়ায়
কোভিড টেস্ট করিয়েছে, ওটা ছিল আদর্শ প্রক্রিয়া। এবং আপনি যখন একটা সারা বিশ্বে মহামারী চলছে, তখন যে কোনো দেশ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, উগান্ডা, ইথিওপিয়া, অস্ট্রেলিয়া, নাইজেরিয়া, ক্যামেরুন, যে কোনো দেশ হতে পারে, তখন বুন্দেসলিগা যে মানের, যে পর্যায়ে লিগ, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মানের, আমার মনে হয় আদর্শ হতে পারে, তাকে ফলো করা উচিত ছিল। বাফুফের এখানে অদূরদর্শিতা আমি যেটা দেখেছি, সেটা হলো থিঙ্কিং, আমি কি অ্যাপ্লাই করব, কোন প্রক্রিয়ায় আমি যাব। যেহেতু আমার অক্টোবরে ম্যাচ, সেই তার হাতে সময়টা নিয়ে প্ল্যানিংটা ঠিক ছিল। কিন্তু আমি যখন ন্যাশনাল প্লেয়ারদের, জাতীয় দলকে, যারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করে, লাস্ট যে জার্সি পরে, সেই ফুটবলারদের আমরা একটা নির্দিষ্ট হাসপাতাল চুজ করলাম যে এখানে টেস্ট করাবো। সেখানে আমরা 5 দিন নিয়ে যে দলীয় ভাবে টেস্ট করাচ্ছি, এটা খুব হরিবল মনে হয়েছে, এটা খুব বোকামি মনে হয়েছে আমার কাছে, শিশুতো সিদ্ধান্ত মনে হচ্ছে। কারণ এখানে এই প্রক্রিয়ায় নয়, আপনার যখন সারা রিসোর্টের সাথে একটা কিন্তু কন্ট্যাক্টও হয়েছে ফ্যাসিলিটি দেওয়ার ব্যাপারে, তখন আমার কাছে মনে হচ্ছিল পুরো দলকে আইসোলেটেড করা ওই সারা রিসোর্টে। কারণ ফুটবলাররা আগে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে তারা কোভিড টেস্ট করিয়ে এসেছে, ওখানে আইসোলেটেড করার পরে পর্যায়ক্রমে, যেমন আমরা দেখলাম 2 দিন পরে যখন ধাক্কা খেলো বাফুফে, তখন কিন্তু কি করলো, আইসিসি, ডিআরবি মেবি, আর হচ্ছে প্রোভা হেলথ কেয়ার, একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং একটা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে যে প্রক্রিয়া গেল, হুইচ ইজ গুড। কিন্তু এই প্রক্রিয়াটা আমি যখন জাতীয় দলের জন্য করছি, তখন জাতীয় দলের উপর আর কিছু থাকতে পারে না। এটা কাবাডি, হাডুডু, হ্যান্ডবল, যে কোনো খেলা হোক, জাতীয় দল হলো সবচেয়ে রেসপেক্টেবল একটা জায়গা। ওই জায়গাটাকে আপনার চিন্তা করতে হলে খুব ভালোভাবে, গভীরভাবে ভাবতে হবে। সেটা হচ্ছে, বাবু ভাই দুষ্টামি করতেছে না রনি? আচ্ছা, যাই হোক, মাহিদুল ইসলাম বাবু একজন লিজেন্ড। আচ্ছা, যাই হোক, সারা রিসোর্টে রাখা উচিত ছিল। তারপর ওখানে পর্যায়ক্রমে 2 দিন পরে যে প্রক্রিয়া টেস্ট করালো, সেই প্রক্রিয়াটা অবলম্বন করা উচিত ছিল আমার কাছে মনে হয়। আর এখানে আরেকটা কথা না বললে নয়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এত ভঙ্গুর, এত নাজুক। এই মহামারীর আগেও কিন্তু আমরা জানি অনিয়ম, দুর্নীতি, ওষুধে 2 নাম্বারি সবকিছুই আছে। কিন্তু এই কোভিড কিন্তু অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখালো। স্বাস্থ্য ব্যবস্থা এত ভঙ্গুর। একটা মেডিকেল চুজ করা হলো বাংলাদেশে, ওয়ান অফ দা রেপুটেড একটা মেডিকেল, সেখানে জাতীয় দলকে পাঠানো হলো 24 জন ফুটবলারকে টেস্ট করানোর জন্য। এবং ডাক্তাররাও জানেন এখানে কারা আসছে, তারা আরো হয়তো সচেতন ছিলেন। টেস্ট প্রক্রিয়াটা কি, ইটস নট ম্যাটার অফ জোকস। সারা বিশ্বে এটা একটা বড় নিউজ, অনেক দেশে এটা বড় করে হেডলাইন করা হয়েছে যে 24 জন ফুটবলার টেস্ট করেছেন, 18 জনের পজিটিভ হয়েছেন। যেদিন এই রেজাল্ট গুলো আসছিল, যখন আমাদের সহকর্মীরা নিউজ গুলো কভার করতে গিয়েছিল, তাদের কাছে আমি শুনেছি, আসলে আপনি যেমন একটা কনফিডেন্ট, মাঝার আপনার আমার যারা দেখলে বোঝা যায় আমরা কনফিডেন্ট যে আমরা কোভিড পজিটিভ না, আমাদের মাঝে ওই উপসর্গটা নেই। কিন্তু একটা অ্যাথলেট যতটুকু সুঠাম দেহের অধিকারী হন, যতটুকু আসলে পরিশ্রম করেন, যতটুকু পুষ্টিধর জাতীয় খাবার খান, আমাদের ফুটবলাররা আমার আপনার সাধারণ মানুষের থেকে অনেক সচেতন, অনেক ফিট, তাদের কোনো উপসর্গ ছিল না। আমাদের সহকর্মীরা তাই বলেছে। ওটা জানার পরে আমি যখন জানলাম যে আসলে 18 জন পজিটিভ, তখনই আমার আসলে সন্দেহ হয়েছিল। তখন আমার মনে হয়েছিল আমাদের এই নিউজে, অ্যাজ এ নিউজম্যান হিসেবে এই নিউজে থাকা উচিত এবং আমাদের সবচেয়ে বেশি কাভার দেওয়া উচিত। কারণ এটা আমাদের থিঙ্কিং পরে রাইট হয়েছে। এখানেও কিন্তু ভুল, পরে আবার পুনরায় টেস্ট করা হলো, 18 জনের মাঝ থেকে 7 জন আসলে পজিটিভ। আসলে কোন প্রক্রিয়াটাকে ট্রাস্ট করবে? এখানে যদি আমি আপনার একটা সংস্থা থাকে, ফেডারেশন থাকে, এখন যে প্রক্রিয়ার টেস্ট রেজাল্ট গুলো আসছে, সেখানে আপনি কোন ফেডারেশনের শীর্ষকর্তা হলো আমরা কনফিউজ হয়ে যাবো আসলে টেস্ট প্রক্রিয়াটা কোথায়। ফেডারেশনে যেমন দূরদর্শিতার অভাব আছে, তার থেকে ভঙ্গুর আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা। আমি একটু মাজহুল ইসলাম মিথুনের কাছ থেকে জানতে চাইবো, এবং খুব গুরুত্বপূর্ণ ইস্যুস, সেটা হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আজকে খুব বিগ ম্যাচ, বায়ার্ন মিউনিখ বনাম বার্সেলোনা, এবং আপনার পছন্দের একজন তারকা, খুবই পছন্দের তারকা, ইনফ্যাক্ট আমাদের সবারই পছন্দের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি নেই এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে, এবং খুবই হতাশার খবর। তিনি ওই ম্যাচটাতে খুবই দুর্দান্ত খেলেছিলেন, খুবই চমৎকার খেলেছিলেন, আসলে ওয়ান ম্যান আর্মি অনেকেই বলেছেন সেই ম্যাচটাতে।
রোনালদো তার সর্বোচ্চ দিয়েছেন, কিন্তু টিম হিসেবে খেলতে পারেনি জুভেন্টাস। এবং একই সঙ্গে রিয়াল মাদ্রিদ, এরও প্রচুর দর্শক রয়েছে বাংলাদেশে, রিয়াল মাদ্রিদও ছিটকে গেল। মানে শুধু রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়া না, বিশ্ব ফুটবলের একটা অংশ ছিটকে যাওয়া। আবার রোনালদো যখন খেলতে পারছে না, তখন আরো একটি অংশ ছিটকে যাওয়া। এখন একটা অংশ টিকে রয়েছে, এবং সেটা অংশের মধ্যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে পিএসজি নেইমার কেন্দ্রিক, এবং আরেকটি হচ্ছে মেসি কেন্দ্রিক। আজকেই কি মেসিদের যাত্রা শেষ, কি বলবেন? আচ্ছা, আপনি এখানে অনেক কিছু জিজ্ঞাসা করেছেন, আমি শুধুমাত্র তিনটা বিষয় আলাদা করে বলি। সেটা হচ্ছে যদি চ্যাম্পিয়ন্স লিগ কথা বলেন, সেখানে অবশ্যই রোনালদো বড় একটা ফ্যাক্ট, কারণ রোনালদো অনেক সময় মজা করে বলে যে আপনার এটা রোনালদো লিগ। তো এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে আপনি ধরেন রিয়াল মাদ্রিদ, হ্যাঁ এটা এটা খুবই মজা করে স্প্যানিশ দৈনিকগুলো নিউজ করেছে যে এটা হচ্ছে বিটার একটা ডিভোর্স, একটা মানে হৃদয় মানে হৃদয় বিদারক এবং হচ্ছে একটা পেইনফুল ডিভোর্স হয়েছে রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের, কারণ দুজনেই দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছে এবং দুজন কেউই কিন্তু সফল হয়নি রোনালদো যাওয়ার পর। তো এই ডিভোর্সটা কেউ আশা করেনি যে এমনটা হবে, তো আমিও আশা করিনি। তারপরে রোনালদো রোনালদো পার্সোনাল যে পারফরমেন্স করেছে রিসেন্ট বয়স হওয়ার পরেও, আমি সেটাতে হ্যাপি। তো অন্যদিকে যদি আপনি বলেন যে ফুটবলটা এইবারে চ্যাম্পিয়ন্স লিগটা অবশ্যই একটা ওপেন ফিল্ড হয়ে গেছে, যেখানে বার্সেলোনা ছাড়া প্রায় সবগুলোই আছে। আপনি ধরেন যারা অনেকদিন জেতেনি, বার্সাও জেতেনি, কিন্তু সেখানে আপনি যদি দেখেন লিও আছে এখনো, গতকাল খুবই ভালো খেলেছে, বিদায় হয়ে গেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আপনি দেখেন ম্যান সিটি রয়েছে যারা কিন্তু এখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। তো এখানে একটা বিষয় হতে পারে যে এবার এমন কেউ জিতবে যারা কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। তো এটা একটা ভালো বিষয়। আর অন্যদিকে আপনি যদি বলেন যে মেসির কথা, অবশ্যই মেসি যে টিমে থাকবে সেই টিমে কিছুটা হলেও এগিয়ে থাকবে, মানে অনেকটা এগিয়ে থাকবে। বাট এই যে টিমটা খেলছে এবার, যে টিমটা আছে, তারা কিন্তু সেই বার্সেলোনা নেই এখন। মানে আপনি লিগে দেখেন, লিগে কিন্তু খুব একটা ভালো করতে পারেনি এই দলটা। তো সেই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, এবং পারফরমেন্স দিক দিয়ে তাদের কিন্তু অনেক উঠানামা হয়েছে। তাদের ডিফেন্সের সমস্যা আছে, মিডফিল্ডের সমস্যা আছে, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তাদেরকে এগোতে হচ্ছে। সেক্ষেত্রে অন্যদিকে আপনি যদি বায়ার্ন হচ্ছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন, এবং রিসেন্ট তারা কিন্তু অনেক ভালো ফর্মে আছে। লেভানডস্কি গোল করে 13টা এবার লিগে, চ্যাম্পিয়ন্স লিগে। সো তার কিন্তু খুবই দুর্দান্ত ফর্মে আছে সে। তো সেই ফর্মটা ধরে রাখতে পারলে অবশ্যই ভালো কিছু করতে পারে তারা। কারণ এবার যদি আপনি ভাগ করে দেখেন, সেখানে মেসি আর লেভানডস্কিকে দেখেন, অবশ্যই এগিয়ে থাকছে লেভানডস্কি। এবং টিম হিসেবে যদি আপনি দেখেন বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা, শুধুমাত্র আপনি চিন্তা করবেন না যে আমি রোনালদো সাপোর্ট হিসেবে বলছি, আমি ইউরোপিয়ান ফুটবল দেখি, যতটুকু বুঝি আমার কাছে মনে হয় আজকের ম্যাচ আপনার 55-45। আমি অবশ্যই বার্সেলোনাকে রাখবো 45-এ। তাদের যে পার্সেন্টেজ থাকবে জয়ের জন্য, সেখানে 45 রাখবো। এটা হচ্ছে আমার সেন্স দিয়ে বলছি, নট ইমোশনাল। তবে মেসি যদি হেল্প পায়, যেটা কিনা গত কয়েক ম্যাচে পায়নি, এই মৌসুমে পায়নি, সেটা যদি মেসি পায় তাহলে এই ম্যাচটা তাদেরও হতে পারে, ভালোভাবেই হতে পারে। আপনি জানেন যে মেসি যে কোনো ম্যাচ চেঞ্জ করতে পারে যে কোনো সময়। তো দেখা যাক এখন কি হয়। তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচ অবশ্যই বার্সেলোনাতে যে একটু হলেও বায়ার্ন মিউনিখ এগিয়ে। এবং আমি মনে হয় যে বলতেই পারি আপনাকে যে বেস্ট একটা সিজনে আছে লেভানডস্কি, যে কিনা রোনালদো মেসির পর এক মৌসুমে সর্বোচ্চ গোল করেছে, 50টার উপর গোল তার এবার। সো আমি এক্সাইটমেন্ট নিয়ে ওয়েট করছি, আমি একেবারে ওয়েট করছি যে কখন ম্যাচটা শুরু হবে, কখন একটা ভালো একটা ম্যাচ দেখবো। আমি সব ম্যাচই দেখি, এবং এই ম্যাচটার প্রতি অবশ্যই বড় টান আছে। কোন দলকে সমর্থন করো বাচ্চা? দল দল রোনালদো ভাই, রোনালদো। না না, বায়ার্ন মিউনিখ বার্সেলোনা কোনটা? বায়ার্ন মিউনিখ। ওকে ওকে, আমি একটু ব্রাজিল করলে আর্জেন্টিনা করা যাবে না, হ্যাঁ রিয়াল মাদ্রিদ করলে বার্সেলোনা করা যাবে না। আমি আমি শোন, আমি বার্সা এন্ট্রি, আমি মেসি এন্ট্রি না। কিন্তু আমি মেসির বিপক্ষে এটা না। আমি সবসময় বলি যে মেসি রোনালদো একসাথে খেলুক, আমি স্ট্যাটাসও দিয়েছি। আমিও চাই মেসি আর রোনালদো একসাথে খেলুক। আমরা যে ফুটবল ফ্যান আছি, সেই ফুটবল ফ্যান গুলো আমরা চাই, যারা ফুটবলকে লাভ করি, যে মেসি আর রোনালদো অন্তত একটা মৌসুম খেলুক, কারণ দুজনে এই ওয়ার্ল্ডের বেস্ট, দুজনে বেস্ট ফুটবলার। আমি স্ট্যাটের বিষয়ে পরে আসছি, আমি স্ট্যাট এবং আপনার ট্রফির বিষয়ে পরে আসতে পারি। বাট আমার কাছে এই প্রজন্মের বেস্ট ফুটবলার আছে। আমি চাই যে দুজন একসাথে খেলুক, এবং দুজনকে আমি সেরা মনে করি। বাট আমি বার্সেলোনাকে দেখতে পারি না, এটা আমি ফ্র্যাঙ্কলি বলছি। হুমায়ুন কবির, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, আজকে অনেকেই বলছে যে আজকে যদি বার্সা জেতে তাহলে চ্যাম্পিয়ন্স লিগটাই তাদের, কারণ বায়ার্ন মিউনিখকে হারানো সবচাইতে শক্তিশালী টাফ অপোনেন্ট এই মুহূর্তে। এবং বায়ার্ন মিউনিখ অর্থাৎ বুন্দেসলিগায় যারা কিনা রানার্স আপ হয়,
তারা ইউরোপের যে কোনো দেশের মানে লিগের চ্যাম্পিয়ন দলের মতো খেলে থাকে। এতটা টাফ ফুটবল খেলে ওরা, এতটাই এনার্জি, এতটাই ফাস্ট ফুটবল খেলে। মাজুল ইসলাম মিথুন অনেক তুলনা দিচ্ছিলেন লেভানডস্কি এবং মেসির মধ্যে, নিঃসন্দেহে তুলনা চলে। ভিদাল বলছে মেসি, লেভানডস্কি খুবই ভালো ফুটবলার, কিন্তু মেসি হচ্ছে ভিন গ্রহের ফুটবলার। এই একটা মুচকি হাসি সবার মধ্যে রয়েছে। আমি একটু অ্যাড করি আচ্ছা, জি জি, আমি একটু অ্যাড করি ভাইয়ের আগে। সেটা হচ্ছে, আমি একটা খুবই সামান্য উদাহরণ দিয়ে বলি। সেটা হচ্ছে, মেসি হচ্ছে আপনার সর্বকালের সেরা। মেসিকে আপনার বিলিভ করতে হবে, কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে পারফরম্যান্স জাস্ট যেটাকে বলে যে পিক টাইম, এবারে পিক টাইমে এখন আমি মেসির সাথে লেভানডস্কিকে তুলনা করছি না, জাজ করছে না, কারণ মেসি অনেক উপরে, লেভানডস্কি নিচে। বাট তারা মাথায় রাখতে হবে যে এই মৌসুমের বিচারে মেসির চেয়ে লেভানডস্কি এগিয়ে। এই মৌসুমে লিগে বলুন, পারফরমেন্স বলুন, গোলে বলুন, সব দিক দিয়ে এই মৌসুমে সবার চেয়ে, নট অনলি ফর মেসি, রোনালদো হোক, অ্যাগুয়েরো হোক, আপনার নেইমার হোক, সবার চেয়ে পারফরমেন্সে লেভানডস্কি এগিয়ে। তো এই জন্য কিন্তু আপনাকে মাথায় রাখতে হুমায়ুন হবে কবির রোস্ত বলবেন যে সবার থেকে মেসি এগিয়ে, যদি একটু বলেন। আচ্ছা রনি, আপনি যেটা বললেন যে হচ্ছে আতুরো ভিদার যেটা বলছে, সেটা হচ্ছে স্বাভাবিক। এটা আসলে ম্যাচের আগে একটু মেন্টাল গেম চলে। যেমন অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলার আগে ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খেলার আগে সাউথ আফ্রিকা, মেন্টালি অনেক কিন্তু মানে গেমের আগে গেম হয়, যেটা হচ্ছে এই ম্যাচে। আমার জানা মতে এখন পর্যন্ত কোভিড যুগের সূচনার পর এই গত 6 মাসের, এই 6 মাস যে সূচনা হলো লকডাউনের, এখানে খেলা, সব ধরনের খেলা আসতেছে পিছে। সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে রোমাঞ্চিত ম্যাচ হতে যাচ্ছে আজকে, সবচেয়ে কঠিন, সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আজকে। আজকে যারা বিন্দুমাত্র ফুটবলকে ভালোবাসে, যারা ক্রীড়া প্রেমী, তারা নিশ্চয়ই 1টা থেকে 3টা পর্যন্ত টিভি সেটের সামনে জেগে থাকে, এটা কোনো ডাউট নেই। আর একটা কথা বলি, কখনোই মেসির সাথে, কখনোই রোনালদোর সাথে লেভানডস্কি আপনার কখনোই তুলনা হয় না। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি একমত, সেটা হচ্ছে লেভানডস্কি এবং ইব্রাহিমোভিচ এমন বড় মাপের ফুটবলার যারা অনেক কীর্তি করেছেন, কিন্তু স্পটলাইটটা কম পেয়েছেন। আমি যদি বলি, জিম্বাবুয়ের এন্ডি ফ্লাওয়ার, পোল্যান্ডে লেভানডস্কি, মানে সুইডেনের ইব্রাহিমোভিচ, সেও বড় তারকা, মহাতারকা, কিন্তু নেইমার জুনিয়র যতটা স্পটলাইটে এসেছে, এই 2টা ফুটবলার আমি মনে করি নেইমারের থেকে বড় ফুটবলার আমার কাছে। আপনি যদি স্ট্রাইকার, আপনি যদি একটু নিচে নামায়ও খেলেন, সে কিন্তু গোল করতে পারবে। আপনি যদি ইব্রাহিমোভিচকেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, তিনি কিন্তু মেন্টাল অনেক টর্চারের শিকার হচ্ছেন, ইন্টার মিলানে খেলছেন, পিএসজি তেও দেখেছি ওনাকে। কিন্তু ইব্রাহিমোভিচ যে লেভেলে খেলোয়াড়, যে লেভেল স্পিড, তার উইঙ্গারও খেলতে পারেন, প্লে মেকারও খেলতে পারেন। আমি দেখেছি প্লে মেকার অত ভূমিকা দেখিনি, কিন্তু তার সাথে অনেক সময় অন্যায় হয়েছে, তারা কিন্তু ওই রকম স্পটলাইট পায়নি। এখন ম্যাচের কথায় আসি, সেটা হচ্ছে কখনোই মেসির সাথে লেভানডস্কি কখনোই তুলনা হবে না। মেসি রোনালদোর সাথে কখনোই লেভানডস্কির তুলনা হবে না। রোনালদো, মেসি, যারা এই দুজনের সাথে কখনোই দুজনের তুলনা হয়, তারা পৃথিবীটাকে আসলে অন্যভাবে চিনিয়েছে। ফুটবল এখন শুধু রোনালদো আর মেসির জন্য। আর লেভানডস্কির কথা বলি, লেভানডস্কি ওই লেভেলের ফুটবলার, সে নিজেকে প্রমাণ করেছে যে গত প্রায় 1 যুগ হলো এই ফুটবল দুনিয়াকে শাসন করছে। এদের ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসির মাঝখানে হয়েও যে আরো 3-4টা নাম হতে পারে, সেটা হলো লেভানডস্কি। সে বায়ার্ন মিউনিখে লম্বা সময় লেগেছে, গোলের পর গোল করে যাচ্ছে। সে কিন্তু এই মৌসুমের সবচেয়ে বেশি গোল করেছে, রেকর্ড, যেটা ক্রিশ্চিয়ানো রোনালদোরও নেই, যেটা মেসিরও নেই। আমার যদি ভুল না হয়, মেসির গোল হলো 31টা কিংবা 32টা হতে পারে, লেভানডস্কি কিন্তু 53টা গোল। আমার আরেকটা যদি ভুল না হয়, গত 8-9 বছরে ফিফা ব্যালন ডি'অরের তালিকায় টপ 3-তে ছিল না লেভানডস্কি। নেইমার ছিল, অনেক ফুটবলার এসেছে, এই ক্ষেত্রে আমার মনে পড়ছে না, কিন্তু লেভানডস্কি কিন্তু গোল মেশিন, গোল পেয়ে এসেছে। কিন্তু এই মৌসুমে লেভানডস্কি যা করেছে সেটা হলো অভাবনীয়। যেখানে মেসির মতন খেলোয়াড়ের 35টা গোল হয় না, মেসির 4টা হ্যাটট্রিক, লেভানডস্কির 1টা হ্যাটট্রিক, সেখানে সে 52 থেকে 53টা গোল করেছে। যদি এইবার কোভিড পজিটিভের ঘটনা না থাকতো, আমার কেন জানি মনে হয় এই পুলিশ তারিখের কাছেই ব্যালন ডি'অরটা যেত। তার ব্যাড লাক, তার সারা জনমের ব্যাড লাক, যে আসলে এই বছর সেরা, এত ভালো খেলার পর বছর সেরা পুরস্কার নিতে হলো। আর একটা দেখা যাবে,
আজকে পাওয়ার ফুটবলের বিপরীতে আসলে টিকে টাকা ফুটবল তো ওইভাবে নেই, কিন্তু কিছু জাত থাকে না, ওই জাতের থেকে কেউ বের হয়ে আসতে পারে না। যেমন আর্জেন্টিনা যে ধরনের ফুটবল খেলে, ডি বক্সের সামনে কাটাকাটি কাটাছেড়া, আপনার কাতালানিয়ান ফুটবল যেটা আসলে ওই ছোট ছোট পাসের খেলা, ওটা থাকবেই যতই তারা ভাঙার চেষ্টা করুক না কেন। কিন্তু আমি এজ এ ফুটবল সমর্থক হিসেবে, ফুটবলের ফ্যান হিসেবে আমি কিন্তু পাওয়ার ফুটবলটাকে খুব উপভোগ করি, যেটা জার্মানি দেখিয়েছে। আর জার্মানির ফুটবলের ঢঙ্গেই খেলে কিন্তু বায়ার্ন মিউনিখ। তাই আমি মনে করি এই ম্যাচে বার্সেলোনা থেকে ফেভারিট আমার দৃষ্টিতে বায়ার্ন মিউনিখ। আপনার প্রেডিকশন কি? আমি প্রেডিকশন আপনার বলেন। কাছ থেকে প্রেডিকশন জানতে পারলাম না বার্সেলোনা প্রেডিকশনটা। 2, বায়ার্ন জি মিউনিখ জি 1। ওকে, আমি একটু আমারটা পরে। মাজহারুল ইসলাম মিথুনের কাছ থেকে তিন জানতে চাই, ওখানে এবং আপনি আপনি সমীকরণ দিচ্ছিলেন এবং আপনি প্রেডিকশন বলেছেন, পার্সেন্টেজের কথা বলেছেন 55-45, এবং সেটা হয়তো মিলেও যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে। ফুটবলে যে কোনো কিছুই ঘটতে পারে, আবার 95% হতে পারে। যদি খুব, আমার প্রেডিকশন এখানে হয়তো কাজ নাও করতে পারে। খুব ভালো যদি বার্সেলোনা না খেলে টিম হিসেবে, তাহলে যেটা খুবই কঠিন। আর বায়ার্ন মিউনিখ খুবই টিম হিসেবে খেলে থাকে, দুর্দান্ত খেলে থাকে। শুধু লেভানডস্কি না, লেভানডস্কি হয়তো গোল দিতে পারেন, কিন্তু গোলটা বা বলটা কেউ না কেউ দিচ্ছেন সঠিক সময়ে সঠিক জায়গায়। আমি একটু মাজহারুল ইসলাম মিথুনের কাছ থেকে জানতে চাই, আটালান্টা এবং পিএসজির ম্যাচটা খুবই রুদ্ধশ্বাস ম্যাচ ছিল, লাস্ট 3 মিনিট, এবং শেষ 3 মিনিটের মধ্যেই মেসি, নেইমার ম্যাজিক, নেইমার সারাটা ম্যাচ জুড়ে খেলেছেন। প্রথম দিকে গোল মিস করেছিলেন, বারবার মিস করছিলেন, পরবর্তীতে দুর্দান্ত তার, তিনি ম্যান অফ দ্য ম্যাচও হলেন। নেইমারের খেলাটা কতটা উপভোগ করছেন এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে? আর এবারের চ্যাম্পিয়ন্স লিগে কাকে দেখছেন শিরোপা হাতে? মানে আমি যদি খুব ভুল না করে থাকি, এই ম্যাচটা, মানে আজকে রাতের ম্যাচটা যারা জিতবেন তাদের হাতেই শিরোপা আমি দেখতে পাচ্ছি। আবার কোন একটা চমকও ঘটতে পারে, আপনার কাছ থেকে জানতে চাই। আমি আমি একটা দল বেছে নিতে চাই না, আমি আপনার শেষ থেকে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আমার কাছে দুটো অপশন আছে। আমার কাছে মনে হয় যে বায়ার্ন মিউনিখ আর ম্যান সিটি। আর যদি বায়ার্ন মিউনিখ হেরে যায় বা যেটাই হোক, তাহলে হয়তো ম্যান সিটি, আপনি দেখবেন তারাও ফাইনাল খেলবে, আর ম্যান সিটি ভালো চান্স আছে সেখানে। আমি বার্সেলোনাকে ব্যাকফুটে রাখছি, আমার তালিকাতে বার্সেলোনা নেই। এটা শুধুমাত্র খারাপ আমি বলবো না, আমি তার পছন্দ করি না এই জন্য। আমি আপনাকে বলেছি যে লিগে যা করেছে এবং তাদের টিম যদি আপনি দেখেন, আমি টিম বিশ্লেষণে বলতে চাই, আপনি যদি বায়ার্নের ডিফেন্স দেখেন, সাথে বার্সেলোনা দেখেন, এবং ম্যান সিটির সাথে যদি বার্সেলোনা তুলনা করে, সেখানে কিন্তু বার্সেলোনা অনেক পিছিয়ে থাকবে। হ্যাঁ, একমাত্র মেসিটা ডিফারেন্স। যদি মেসি তার বেস্ট ফর্মে 3টে ম্যাচ খেলে, তাহলে অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ তাদের হতে পারে। যদিও এখন তাকে হেল্প করার জন্য নেইমার নেই, তাকে তার পাশে থাকার জন্য সুয়ারেজ নেই। সুয়ারেজ আছে, বাট আগের মতো নেই, তার ধার অনেক কমেছে। আপনি লাস্ট ম্যাচ দেখলে বুঝতে পারবেন তার ধার অনেক কমেছে। সেক্ষেত্রে আমি বলবো যে এবার চ্যাম্পিয়ন্স লিগটা বায়ার্ন মিউনিখ না ম্যান সিটি এর মধ্যে যাচ্ছে। আরেকটা বিষয়, আপনি যদি বলেন যে নেইমারকে কেমন দেখছি, নেইমার, হ্যাঁ, নেইমারকে আমি লাস্ট ম্যাচে দেখেছি একেবারে পরিপক্ক হওয়া, যে অনেক পোর খাওয়া, যেটাকে বলি, যে পুরে 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 যে একজন শক্ত হয়ে যায়, একজন স্ট্রং হয়, সেরকম একজন আমি নেইমারকে দেখতে পেরেছি। কারণ তার মধ্যে সেই গুণগুলো এসেছে, যে কোন বলকে সে ছাড়বে, কোন বল নিয়ে সে দৌড়াবে, কোন বলে সে কিক করবে, এই বিষয়গুলো তার মধ্যে এসেছে। যেটা আগে ছিল হয়তো বা আমি বল টানলাম তো টানলামই নিয়ে গেলাম, বা শর্ট করলাম দূর থেকে শর্ট করলাম, এই বিষয়গুলো তার মধ্যে ছিল। বাট এখন তার মধ্যে যেটা হয়েছে, সেটা কোন বলটাকে কি করতে হবে সেটা খুব ভালো বুঝেছে। আমি লাস্টে যেটা দেখেছি, লাস্ট ম্যাচটা পুরোটাই আমি দেখেছি, এবং নেইমারকে ভেরি ডিলাইটফুল ছিল, দেখে খুবই মজা লেগেছে আমার। এবং সবচেয়ে বড় বিষয় যেটা মাথায় এসেছে, হ্যাঁ, মিস করেছে দুটো অনেক ইজি চান্সেস মিস করেছে, বাট যেটা বললাম যে তাকে যেটা দরকার ছিল, তার বয়স যে এখন 29 চলছে, তার যে ফুটবলে অনেক অভিজ্ঞতা হয়েছে, সে যে ব্রাজিলের অন অফ দ্য বেস্ট স্কোরার হয়ে গেছে, তা সেই ভ্যালুটা সে ক্রিয়েট করেছে, এবং সেই ভ্যালুটা সে মাঠে দিতে শুরু করেছে। এটা আমার খুব ভালো লেগেছে। আপনি যেটা কিন্তু এমবাপের মধ্যে পাবেন না, যেটা আপনি কিন্তু ইয়াং হল্যান্ডের মধ্যে পাবেন না, সেটা ওর মধ্যে এসেছে, এবং এটা হওয়াটা জরুরি ছিল। আপনি গ্যারেথ বেলকে দেখেন, তার বয়স হয়েছে, বুদ্ধি হয়নি, সে বসে আছে বেঞ্চে, যে রিয়ালে সে খেলতে চায় না। সো নেইমার সেটা না, নেইমারের আমার খুবই পজিটিভ মনে হয়েছে যে সে এখন ওয়ার্ল্ডটাকে রুল করতে চায়। যদিও পরে বুঝেছে, আর ওটা আগে বোঝা উচিত ছিল। তারপরেও যখন তার বুদ্ধি এসেছে, এটা আমি সাধুবাদ জানাই। আমি আশা করবো যে তার এই ফর্মটা অবশ্যই বজায় রাখবে, এবং পিএইচডি যদি রোনালদো যায়, যেটা কথা হচ্ছে যে সম্ভাবনা আছে, তাহলে আমি হয়তো পিএইচডি এর সাপোর্টার হয়ে যাচ্ছি আরো স্থায়ী ভাবে, যতদিন রোনালদো থাকবে। সো এটাই যে আমি নেইমারের খেলায় মুগ্ধ, এবং নেইমার আই হোপ তার এই পারফরমেন্স কন্টিনিউ করবে।
চমৎকার, এবং আপনি খুব ভালো করে ব্যাখ্যাটা দিলেন। ইনফ্যাক্ট আমি আপনার কাছ থেকে জানতে চাই, রাকিবুল হাসান রাকিব বারবার বলছেন মোহাম্মদ আশরাফুলের কথাটা। আপনি জানেন ক্রিকেট আকাশের ধূমকেতু তিনি, নিঃসন্দেহে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। ট্যালেন্টের দিক থেকে নিশ্চয়ই তিনি অনেক উপরে থাকবেন, এগিয়ে থাকবেন। তিনি পরিশ্রম করা শুরু করেছেন, বয়স একটা ফ্যাক্টর তো রয়েছে, 36-37 চলছে। ফিরতে কি পারবেন? মানে সবাই জানতে চায়, তার একটা ফ্যান আছে, প্রচুর ফ্যান রয়েছে বাংলাদেশে, আমিও তার ফ্যান, আপনিও ফ্যান, ক্রিকেটের ফ্যান, ট্যালেন্টের ফ্যান। তার পক্ষে কি সম্ভব? মানে বাস্তবতা কি আসলে? টেস্টেও কি একটু হলেও আশার আলো আছে? বিপিএল কি খেলতে পারবেন? কত রকম প্রশ্ন, আপনি যদি একটু বলেন। আছে। আমি যদি বলি একেবারে এক কথায়, অবশ্যই চান্সেস আছে। আপনি দেখেন মেজবার টেস্ট খেলছে কত বছর পর্যন্ত, 42। এছাড়াও আপনার মাশরাফি এখনো কন্টিনিউ করে যাচ্ছে, বন্ধু। তারপর আপনি দেখেন, যদি আপনি উদাহরণ দেন ইউনুস খানকে, টেস্ট ম্যাচ হচ্ছে কি জানেন, টেস্ট ম্যাচ হচ্ছে 40 পর্যন্ত কন্টিনিউ করা যায় যদি আপনার ফিট থাকেন এবং সেই স্ট্যামিনা থাকে। আশরাফুলের মধ্যে সেটা ছিল না, কিছুদিন আগেও সেটা ছিল না করোনার আগে। বাট রিসেন্ট অনেক চেষ্টা করছেন এবং জানতে পেরেছেন, খুবই ভালো লেগেছে আমার শুনে, যে আশরাফুল ভাই বুঝতে পেরেছেন যে বাংলাদেশের টেস্ট টিমটা নড়বড়ে এবং টেস্ট টিম দিয়ে প্রত্যাবর্তনটা তার জন্য ইজি হবে। দেখুন, একটা মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে যে আপনি কোন জায়গাটাকে নিজেকে ইউজ করতে পারবেন, কোন জায়গাটার জন্য নিজে তৈরি করতে পারবেন, এটা বোঝা। যেমন আমি বললাম রোনালদোর কথা, আমি ওটা দিয়ে উদাহরণ দিই। রোনালদো এখন কিন্তু আগে দৌড়ায় না, কিন্তু কোথায় গেলে বল পাবেন, কোথায় থেকে শট করলে গোল হবে, এটা খুব ভালো বোঝেন। তো সেম জিনিসটা হচ্ছে আশরাফুলের ক্ষেত্রে। আশরাফুল ভাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের গোল পোস্ট ফাঁকা হচ্ছে টেস্টে। এই জায়গাতে গোল করাটা ইজি হবে, বা এই জায়গায় গোল করা যাবে। কারণ হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের টেস্টের ব্যাটসম্যানদের মধ্যে 2 থেকে 3টা স্পট আছে যেখানে কিনা আপনি ম্যান পাচ্ছেন না, যারা কিনা 22, 23, 18 গড় নিয়েও ব্যাট করে যাচ্ছে বা চান্স পেয়ে যাচ্ছে, তাকে দিতে বাধ্য হচ্ছে গোল, কারণ আর কোনো অপশন নেই। আশরাফুল এক্সপিরিয়েন্স, তার মধ্যে সে বোধ আছে, ঘরোয়াতে ভালো করছেন, সবচেয়ে প্রিমিয়ার লিগে তিনি সেঞ্চুরি করেছেন। এবং আপনার ধরেন এনসিএল যদি বিসিএল ভালো করতে পারে, নেক্সট টাইম তার একটা ভালো সুযোগ আসবে। সেই সুযোগটা বুঝেই কিন্তু উনি কাজ শুরু করে দিয়েছেন। আমার মনে হয় যে হ্যাঁ, এটা ভালো একটা রিয়েলাইজেশন। এবং উনি যদি আশরাফুল ভাই বিলিভ করেন যে তার ব্যাক করা পসিবল, আমিও বিলিভ করি উনার ব্যাক করা পসিবল। তবে বর্তমান ক্রিকেটে সেটা বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের আমরা যেই লাইফস্টাইলে চলি, আমাদের হয় কি 35-37-এ যে আমরা অনেকটাই উইক হয়ে যাই। আমরা আমাদের লাইফস্টাইল হোক, আমাদের খাওয়া দাওয়া হোক, যেটা কিন্তু খুবই বড় একটা ভূমিকা রাখে। যেটা আমি পাকিস্তানের কথা বললাম, ইউনিস খান হোক বা মিসবাহ হোক, তারা কিন্তু খুব বেশি স্ট্রং ছিলেন তাদের ডায়েট নিয়ে, তাদের হয়তো বা ফিজিক্যাল ফিটনেস নিয়ে। আপনার মনে আছে লর্ডস যখন পাকিস্তান জয় করে ইংল্যান্ডের বিপক্ষে, তখন সবাইকে নিয়ে একটা পুশ আপ দিয়েছিলেন মিসবাহ। সো এটা একটা তার একটা বার্তা ছিল। আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের নট অনলি অ্যাশ ভাই যদি ট্রাই করে, অবশ্যই আমি মনে হয় যে ওইরকম ফিটনেসটা রাখতে পারে। আমি বিলিভ করি পার্সোনালি ওনার টেস্ট দিয়ে ব্যাক করা খুবই সম্ভব। তবে তাকে অবশ্যই এখন সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা স্টেপ বুঝে শুনে চলতে হবে, যে আমার খাওয়া দাওয়া, ফিটনেস, সেগুলো ঠিকঠাক রাখতে পারলে অবশ্যই ন্যাশনাল টিমে ব্যাক করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিসিবিও কিন্তু এখন একেবারে তার প্রতি যে স্ট্রং কিছু মনোভাব আছে তেমনটা নয়। কারণ আপনি জানেন এ দলের খেলেছেন, আপনি দেখেন এ দলে রেখেছিলেন কিন্তু আশরাফুলকে এর আগে, যখন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ছিল। সো বিসিবিও চাইলে তাকে রাখতে পারবে এবং পরিকল্পনা আছেন উনি। তো আমি চাই যে আশরাফুল ভাই অবশ্যই তার যেটুকু সময় আছে ভালোভাবে কাজে লাগাবেন এবং ন্যাশনাল টিমে ব্যাক করবেন। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে। একদম তাই। এবং মানুষ চাইলে তো হবে না, কিংবা বিসিবি চাইলেও বা বিসিবির কোনো একটা পক্ষ চাইলেও তার হবে না যদি তিনি পারফরমেন্স না করতে পারেন, এবং পারফরমেন্স করেই তাকে আসতে হবে। এবং সেক্ষেত্রে কয়েকটি সুযোগ তিনি পেয়েছিলেন গতবারও, এবং এখনো তিনি পরিশ্রম করে যাচ্ছেন ব্যাপকভাবে, হার্ডওয়ার্ক করছেন, জিম সেশন করছেন সকাল দুপুর রাত, এবং ব্যাটিং প্র্যাকটিসও তিনি নেটে করছেন আপনাপনগরে। আমি একটু হুমায়ুন কবির রোজের কাছ থেকে জানতে চাই, পলিটিক্স রয়েছে ক্রিকেটে, ফুটবলে তো ব্যাপক পলিটিক্স দৃশ্যমান, ক্রিকেটেও কিন্তু পলিটিক্স রয়েছে। আমি আশরাফুল ভাই এই ভিডিওটা দেখছেন, এবং তিনি আমাকে বলেছিলেন মাশরাফি চাইলেই আমি দলে ঢুকতে পারতাম। মানে এটা আমি আপনাকে বলছি না আপনি কোনো একটা সংজ্ঞায় আসুন কিংবা কোনো একটা সমীকরণে আসুন। আমি শুধু আপনার কাছ থেকে জানতে চাই, ক্যাপ্টেন নির্ভর বাংলাদেশ দল,
যখন মাশরাফি থাকেন তখন হয়তো ক্যাপ্টেন নির্ভর থাকে, যখন অন্য কেউ থাকে তখন হয়তো নির্বাচক কেন্দ্রিক থাকে, যখন হাতুড়ি ছিলেন তখন হাতুড়ি কেন্দ্রিক ছিল দল। কিন্তু সবার ঊর্ধ্বে তো পাপন ভাই, মানে পাপন ভাই আমার আপন কেউ না, ভাই বলছি, বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কথা বলছি। আমি হুমায়ুন কবির রোজের কাছ থেকে জানতে চাই, আসলে তো মানে পারফরমেন্স সবাইকে খুব আহামরি করছে তা তো নয়, মানে আশরাফুল তো অটোমেটিক চয়েসও হতে পারে, তার অভিজ্ঞতা রয়েছে, দীর্ঘদিন তিনি খেলেছেন, এবং তিনি তো ট্যালেন্ট নাকি ফুরায় না, বলে যে ট্রেনিং ট্রেনিং তো কেউ জমা দেয় না। আমি আপনার কাছ থেকে জানতে চাই তার ফেরার সম্ভাবনা কতটুকু? আচ্ছা, প্রথমে যে শব্দটা উচ্চারণ করলো পলিটিক্স, আসলে আমি বলবো এটাকে জীবন দর্শন, জীবনের প্রয়োজনীয় দর্শন। আপনার যদি সংসার জীবন থেকে শুরু করেন, প্রফেশনাল লাইফ, আপনার বন্ধু বান্ধব, হ্যাঁ, সব জায়গায় আসলে এরকম যোগ বিয়োগের যে বিভাজন সব জায়গায় আছে। আর এটাই বাস্তবতা। আজকে যারা দুজন চারজন বা লাইভে আমাদের দেখছেন বা পরবর্তীতে ওইটা দেখবেন, তাদের জীবনের ক্ষেত্রে আসলে এই যোগ বিয়োগ বিভাজনের ব্যাপারটা আছে, এটাই বাস্তবতা। আপনি যেটা বললেন মাশরাফি কেন্দ্রিক, তারপরে হাতুরু সিং এর কেন্দ্রিক, নির্বাচকদের কেন্দ্রিক, এটাই তো জীবন। আসলে এটা আপনার জীবন আমার জীবনের ক্ষেত্রে। কিন্তু আমি আশরাফুলের পক্ষেও না, আমি মাশরাফির পক্ষেও না। আমি আজ যে রিপোর্টার হিসেবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে যখন এত বড় একটা ঘটনা হবে, রনি আপনি ক্যাপ্টেন, হ্যাঁ, তখন আপনাকে এই সিদ্ধান্ত দিলাম যে কেউ রিলিজ হওয়ার পর, এত বড় ঘটনা হওয়ার পরে আপনি সহজে তাকে ঠিক করবেন কিনা। অনেক বিষয় আছে। একটা ঘটনা ঘটে গেল। দ্বিতীয় হচ্ছে ফিটনেস ঠিক আছে কিনা, পারিপার্শ্বিক অবস্থা, এবং আপনার এই 4-5 বছরের অনুপস্থিতিতে আরো কিন্তু 8 থেকে 10 জন আপনার ওই ব্যাটিং পজিশনে, আপনি যে ধরনের খেলোয়াড়, 8 থেকে 10 জন কিন্তু দাঁড়িয়ে গেছে। তখন আমি চাইলেই কি আপনাকে পিক করতে পারি? হয়তো এমন বাস্তবতা কাজ করেছে। তবে মিথুনের সাথে আমি একটা জায়গায় একমত, সেটা হচ্ছে গত 2-3 বছরে, বিশেষ করে লাস্ট 2 ইয়ার্স, আমি আশরাফুলকে যেভাবে দেখেছি, যেভাবে আবিষ্কার করেছি, আশরাফুল অনেকের জীবনের আদর্শ হতে পারে। কোন জীবনে আদর্শ হতে পারে মিথুন, তোমার সাথে আমি বলি, এটা হলো ডিসিপ্লিন লাইফ, কাম ব্যাক করা, ফিটনেস, একাগ্রতা, যে আমার লক্ষ্য এটা। আমি জানি না হয়তো আশরাফুল ন্যাশনাল টিমে আসবেন কিনা বা আসবে না, কিন্তু আশরাফুল কিন্তু নিজেকে ঠিক রেখেছে। আশরাফুল যে জায়গা থেকে আসলে এই পর্যন্ত এসেছে, হোপফুলি সে হয়তো একদিন ন্যাশনাল টিমে খেলবে, তার মাঝে ওই একাগ্রতাটা আছে, এটা আমি দেখেছি। এবং আশরাফুল ভাইয়ের ভিতরে যে কমিটমেন্টটা, যেভাবে প্র্যাকটিস করেছে লকডাউনের মাঝে, লকডাউনের আগে যেভাবে ওয়েট কমেছে, আশরাফুল ভাইয়ের যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে প্রথমত তার জাতীয় লিগে পারফরমেন্স করার কোনো বিকল্প নেই। জাতীয় দলের সুযোগ পান আর না পান, এই আশরাফুল পারফরমেন্স করতে মুখিয়ে আছে। আশরাফুল জীবন অনেক মানুষের আদর্শ হতে পারে, এই জন্যই এই আশরাফুল লাইফে যে বড় একটা ধাক্কা খেয়েছে, মানুষ সুপারস্টার ছিল, আকাশের তারা ছিল, ঠাস করে আকাশ থেকে পড়ে গেল, তখন অনেকে হতাশাগ্রস্ত হয়ে জীবনটা বিপন্ন করতে পারে, বিপথে চলে যেতে পারে, নিজেকে হারিয়ে ফেলতে পারে। কিন্তু আশরাফুল তা করেনি। আমি বলবো এক্ষেত্রে আশরাফুল অনেকের জীবনের জন্য দর্শন হতে পারে, আদর্শ হতে পারে। এই জন্য আশরাফুল নিজেকে খুব সুন্দর করে এই পর্যন্ত গুছিয়ে রেখেছে। আশরাফুল প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে যে আমি এখনো স্বপ্ন দেখি, আমি সেটা বাস্তবায়ন করবো একদিন, যে আমি জাতীয় দলে খেলবো। আশরাফুল সে চেষ্টাতে এখনো আছে। আশরাফুল কিন্তু নিজেকে হারিয়ে ফেলেনি। আশরাফুলের সবচেয়ে বড় গুণ এটা, যেটা সবার কাছে শিক্ষণীয় হতে পারে। আর আশরাফুলের যে লেভেলের ফিটনেস, এখনই যদি আপনার প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হয়, এখনই যদি ন্যাশনাল লিগ শুরু হয়, আমার বিশ্বাস তার থেকেও যে 5 থেকে 7 বছরের অন্য তরুণ যারা আছেন, তার থেকেও ভালো ফিটনেস লেভেলে আছেন। হয়তো তারাও আছেন, কিন্তু আমি আশরাফুলকে কাছ থেকে দেখেছি, যতটুকু জেনেছি সেই বিশ্বাসের জায়গা থেকে আমি বলছি। অনেক ধন্যবাদ। এই ভিডিওটি মানে এই লাইভটি 15,000 মানুষের কাছে পৌঁছেছে এবং তারা উপভোগ করেছেন 15,000। আমি আবার রিপিট করছি, হুমায়ুন কবির রোজ আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাজহারুল ইসলাম মিথুন, আপনি ব্যস্ত ছিলেন, হয়তো চলমান ছিলেন, সেখানে দাঁড়িয়ে কিংবা একটা উপায় খুঁজে বের করে দাঁড়িয়েছেন, লাইট ক্যামেরা সবকিছু বুঝে পেয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বলি, এতক্ষণ তো ফর্মালিটি করছি, যে তুই ভাই কি করস কেন, মানে তুই কি রিপোর্টার না মডেল, এটা আমার একটু ব্যাখ্যা।
ভাই আমি তোর কাছে জানতে চাচ্ছি, এতক্ষণ তো ফর্মালিটি করলাম, হ্যাঁ, আমি মানে তুই আমি কি আমি মডেল, মানে আন্তরিক তুই তো টিপ্পণী দেখতে এর জন্য মার্শাল্লাহ দিতে এত চাই। সুন্দর। আমি আগে বলি, তারপর তুই শোন, তুই অ্যান্সার করবি। সেটা হচ্ছে, তুই দেখতে মার্শাল্লাহ সুন্দর, উঁচা লম্বা, দেখতেও সুন্দর, চুল টুল আছে, আমার তো নাই। চেহারা টেরা ভালো, চেস্ট ভালো। তুই সাংবাদিকতা করস কেন? তুই যা বলিউডে যা, এফডিসিতে যা, নায়ক হ, নাটক বানা। তুই যেরকম মডেলিং করস, ক্রিস্টিয়ানো রোনালদো নিয়ে থাকস, আমি বুঝলাম না আসলে, এটা আমাকে বুঝাতে আমি কনভিন্স না আসলে। অ্যাজ এ রিপোর্টার হিসেবে, টিভি রিপোর্টার হিসেবে কনভিন্স, তুই আমার কনভিন্স করতো একটু। তুই আসিস না, তোর কাছে না, অনেক একটু পরে পরে আসছিস। আচ্ছা আমি আমি তুই রাহিদ আসিস রনিকে না। আর যারা আমি বলছি আগে রাহিদ রনি আর যারা শুনছেন বা যারা দেখছেন তাদেরকে বলতে চাই যে রাহিদ রনি বললো যে আমি রাহিদ রনির সাথে আড্ডাটা পছন্দ করি, কারণ ওর সাথে আমার একটা বন্ডিং তৈরি হয়েছে ইন্ডিয়া ট্যুর থেকে, যে আমরা প্রত্যেকদিন দর্শককে কিছু একটা দিব, সেখান থেকে আমরা অনেক শো করেছি। আর আজকে যখন সে বলেছে আমার মাথায় ছিল, বাট একটা কাজের জন্য বাইরে এসেছে, একটা মিটিং ছিল আমার ইউনিভার্সিটির একটা নিয়ে, একটা বিষয়টা নিয়ে। আমি এখনো যেটা রাইট বললো, যেটা আমি ক্যাম্পাসে আছি, আমি ক্যাম্পাসে আছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি যখন লাইভে বসেছিলাম এখানে আর বৃষ্টি আসছে, আমি একটু উঠে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে। তো যাই হোক, আপনারা শুনছেন, আমি আমি আপনাদের সাথে আড্ডা দিতে পছন্দ করি এবং সবচেয়ে রাইট সাথে আড্ডা দিতে পছন্দ করি। আর যেটা রোজ ভাই বললেন, সেটাই বলতে চাই যে রোজ ভাই, আমার যে জীবন দর্শন, যেটা আমি বিলিভ করি, সেটা হচ্ছে যে আমি যদি কিছু ভালো জানি, এটা লাইফ স্টাইল হোক, আমার শিক্ষা হোক, আমার দু একটা কথা হোক, যে আমি রোনাল্ডোর কথা বিশ্বাস করি, রোনাল্ডো অনেক অনেক কথা বলে, মোটিভেট করেন। সো আমি যদি আমার স্মার্টনেস হোক, আমার কথা হোক, আমার শিক্ষা দিয়ে হোক, আর একজনকে মোটিভেট করতে পারি, সেটা আমার দর্শন। যে আমি 10 জনকে বলবো, তার মধ্যে 2 জন শিখুক, 2 জন ভালো সেটা জানুক, নিতে পারলে সে হয়তো উপকৃত হবে একটু। আর যে হয়তো আমার খারাপ ভাবে ভাবুক, সমস্যা নাই। এই জন্য আমি সবসময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করি রোজ ভাই। আর কিচ্ছু না, আমার মডেলিং এ যাওয়ার ইচ্ছা নাই। আমার ওয়াইফেরও খুব বেশি না, আপত্তি আছে। তোমার আমার তোর ওয়াইফ তোর যে সিরিয়াস দর্শন, আমি কনভিন্স। আমার একটা টিপস দিবি, আমার স্বাস্থ্যটা অত ভালো না, হ্যাঁ, মাসেল টাসেল এগুলো আমার একটু টিপস দিবি, ইনবক্স করবি। আচ্ছা অবশ্যই ভাই, মিতুল, অবশ্যই। ওকে, আচ্ছা রোজ রনির ভাই কিছু আমাকে বিষয় শেষ আছে। করতে হচ্ছে, রনির একটু বিকজ আমরা পুরোটা বলি, আমার আর শেষ রনি করতেই 2 হবে, মিনিট, তুমি এতক্ষণে কারণ 10টায় আমাদের আমার আটকে আরেকটা রাখছো। লাইভ রয়েছে, আমার না না 10টায় না, আরেকটা লাইভ রয়েছে। মিথুন, আহ, রনির কিছু বিষয় আছে, ওই যে কি জানে কি দেয় মাঝে মাঝে ইউটিউবে, এগুলো বিষয়ে একটু রনির, তুই জিজ্ঞেস কর, তারপর আমি জিজ্ঞেস করতেছি। যাবি না রনি, যাবি না, একদম খবর আছে। রনির মনে হয় আরো একটা শো আছে, রনি হয়তো একটা শোর জন্য যেতে হবে, আমরা রাইট, হয়তো 10টায় অফলাইনে লাইভ আছে। অফলাইনে রোজ ভাই এবং কি বলবো, শো শেষে আমরা আলোচনা করতে পারি। রাইট, এবং আচ্ছা ঠিক আছে। সত্যি অনেক অনেক আচ্ছা, ধন্যবাদ মজা হুমায়ুন করলাম, কবির, রোজ ভাই, মজা করলাম, কিছু মাশাল সিরিয়াস ইসলাম, কথাবার্তা মিঠুন বললাম, ভাই। যেমন দুজনে আমার খুব আপন ভাই, এবং দুজনে আমার বয়োজ্যেষ্ঠ, এবং নিঃসন্দেহে তারা তাদের কাজের কর্মে গুণে অনেকেরই আইডল। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। রাত 10টায় আমার সঙ্গে যুক্ত হচ্ছেন লোটো কোম্পানির সবচেয়ে বড় কর্মকর্তা এবং কর্পোরেট ব্যক্তিত্ব সৈয়দ আবু সাহের ভাই। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।